দার্জিলিং। এই শহরের নাম শুনতেই মনে হয় পাহাড় যেন তার নিজের হৃদয় খুলে ডাকছে। আর আজ আমি সেই হৃদয়ের মধ্যে ঢুকে দেখলাম একটা সবুজ শান্ত পৃথিবী। সকালের ওই কমল আলো পড়ে যখন দার্জিলিংয়ের চায়ের বাগান নতুন করে জেগে ওঠে, ঠিক তখনই যেন দূর থেকে কাঞ্চনজঙ্ঘা শহরের প্রতি চোখ রেখে রয়েছে। এরপর টয় ট্রেন যখন চলতে শুরু হয়, মনে হয় শহরটা একটা ছোট্ট হাসি হাসছে, আর ওপরের থেকে নিচের দিকে তাকাতেই মনে হয় সব কিছু যেন শান্ত হয়ে আসছে। এই সুন্দর শহরের উদ্দেশ্যে তুমিও যদি আমার মতো একাই বেরিয়ে পড়ার কথা ভাবছো, তাহলে আজ তোমরা দেখবে চাইলে কিভাবে একদম কম খরচে দার্জিলিং ঘুরে আসা যায়। খড়গপুর থেকে নিউ জলপাইগুড়ি মাত্র 230 টাকায়। আর আসলেই কোথায় কিভাবে ঘুরবে। এখানে অটো ক্যাব অনেক অ্যাভেলেবেল আছে, রাত্রেবেলাও দেখতে পাচ্ছি। কোনখানে খুব কম খরচে রুম পাবে। দার্জিলিংয়ে তোমরা এখানে থাকতে পারো মাত্র 250 টাকায়। এটা একটু মানে আনএক্সপেক্টেড, কিন্তু আমাদের সিঙ্গেলদের জন্য বা ব্যাচেলার্সদের জন্য এটা কিন্তু পারফেক্ট। আর কম দামে কোথায় ভালো খাবার পাবে। জীবনের প্রথমবার এই দার্জিলিংটি, তবু আবার ভোর 4টাতে দেখি যার জন্য আসা, যার জন্য দার্জিলিং এত ফেমাস, তার স্বাদ কীরকম। এছাড়া কিন্তু সত্যিই আলাদা বাকিদের থেকে। আমাদের দিকে চায়ের থেকে চায়ের স্বাদ আলাদা সত্যিতে। খড়গপুর স্টেশন যখন পৌঁছাই তখন সময় প্রায় 10:30। যাবো বলে ঠিক করেছি। আমি যাচ্ছি ডিব্রুগড় বিবেক সুপার এক্সপ্রেস, ট্রেনের নাম্বার 22503। ট্রেন আসার সময় ছিল 11:30, কিন্তু এসে থেকে ট্রেন প্রায় 2 ঘন্টা লেট আছে। এরপর সময় বুঝে 230 টাকা দিয়ে খড়গপুর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টিকিট কেটে ফেলি। শুধু একটা জিনিসে ভাবছি তখন থেকে, যেমন তেমন করে একটা সিট পেয়ে গেল হয়, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তা যেতে। তারপর ট্রেন এসে পৌঁছায় 1:30টার সময়। সিট পেয়ে গেল হয়। উইন্ডো সিট না পাওয়ায় অন্য কাউকে বসে থাকতে দেখে হিংসা হচ্ছিল বটে, কিন্তু মাঝের এই দাদাটির জন্য আমি কোনো রকম আপার বাড়িতে বসে থাকার জায়গাটি পেয়ে যাই। এরপর ট্রেনের হকারদের কাছ থেকে রাতের খাবারটা খাই। এক প্লেটে 2টো ভেজিটেবল আর 2টো সিঙ্গাড়া 50 টাকা, আর 30 টাকা দিয়ে সবজি রুটি, যেটা রুটি না বলে পাঁপড় বললেই ভালো হয়, সঙ্গে একটা দই। এরপর নানা রকমের মানুষকে অবজার্ভ করতে করতে যখন এনজিপি স্টেশন পৌঁছাই, তখন সময় রাত 1:22। যখন ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস তার আগের গন্তব্যের জন্য রওনা দিল, তখন স্টেশনে কিছুটা সময় কাটিয়ে বাঁ দিকে যেতে দেখি এ রাতের মধ্যে অটোওয়ালাদের ডাক। বুঝলাম এনজিপি বাস স্ট্যান্ড। আর এবার আমাকে যেতে হবে এখান থেকে শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে দার্জিলিং। এখানে দেখতে পাচ্ছ বাস অনেকই রয়েছে, কিন্তু এখন কেউ ছাড়বেনি। এখানে যে কাকুটার সাথে কথা বললাম, এখানে নাকি শিলিগুড়ি স্ট্যান্ড অবধি 20 টাকা করে ভাড়া নেই বাসে গেলে। তো একটা বাস ছিল যেটা আমি মিস করে ফেলেছি, যেহেতু আমি স্টেশনে ঘুরছিলাম তাই। তো এখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড 40 টাকা বলছে। আমি দেখি কিছু যদি 10 টাকা কমানো যায় 30 টাকাতে, না হয় যাবো চলে, কারণ তাছাড়া তো কোনো উপায় নেই যদি সবাই 40 টাকায় বলে। আর গাড়ি যখন ছাড়ে সময় তখন 3:45। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে দেখি টিকিট নেওয়ারও রয়েছে অনেক রকম নিয়ম। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট বলে মনে হলো, এখানে অনলাইন পেমেন্টের অপশন নেই, তাই তোমরা আসলে আগে থেকে ক্যাশ রেডি করে নিয়ে আসবে। এরপর লাইনে থাকাকালীন শুনলাম আগের মাসের টিকিটের দাম ছিল নাকি 105 টাকা, সেটা বেড়ে এবার হয়েছে 125 টাকা। আর এখান থেকে দার্জিলিং নাকি প্রায় 3.5 ঘন্টা রাস্তা। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াতে হলো। এখন বাজে 6টা। আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 2491 আর আমার সিট নাম্বার 21। বাস চালু ঠিক 6টায়। এরপর রাস্তার চারপাশে ধুপি গাছের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছালাম দার্জিলিং। এসে প্রথম কাজ ছিল একটা থাকার জায়গা খুঁজে বের করা, কিন্তু নতুন জায়গায় এসে বিশেষ করে একা বেরোলে
রুম খুঁজে পাওয়া সবসময় সহজ হয়নি। তাই আমি রুম খুঁজতে সোজা চলতে শুরু করলাম মল রোড ধরে মল এরিয়ার দিকে। একটু যেতে দেখি এখানকার ফেমাস ক্যাফেনটা। তারপর এসে দেখি একার জন্য রুম ভাড়া অনেকটাই। ये थोड़ा 800 का रेट का है अभी, क्योंकि ऑफ सीजन है इसलिए 800 बोल रहा है आपको। বুঝলাম এবার আমাকে ডোমেটরির খোঁজ নিতে হবে। আর মোবাইলে সার্চ করতে বার হয় তানজিন নরওয়ে ইউথ হোস্টেল। থাকার জন্য লাগলো আধার কার্ডের জেরক্স আর 250 টাকা। আর হ্যাঁ, এখানেও কোনো অনলাইন পেমেন্টের অপশন নেই। তোমরা যদি চাও এই হোস্টেলে থাকতে, তাহলে মল এরিয়ার থেকে জাহাঙ্গীর রোড ধরে 800 থেকে 900 মিটার পায়ে হেঁটে আসলেই পাবে এই হোস্টেলটা। এই হোটেলটার দাম মাত্র 250 টাকা। তোমরা যদি দার্জিলিং আসছো আর একাই আছো, স্লো ট্রাভেল করছো বা ব্যাচেলার্স সব, তাহলে এই তেনজিং ইউথ হোস্টেলটাতে আসতে পারো। এখানে দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি এখানের ভিউটা। এখান থেকে তোমরা ভিউটা কীরকম পাবে দেখতে পাচ্ছ। ভিউ কিন্তু দারুণ। চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 4:30, আর চেক আউট হচ্ছে 10টা, সকাল 10টা। এখানে আরও অনেক কিছু আছে। এরপর চৌরাস্তার সামনে খাবারের হোটেল খুঁজতে শুরু করি। খেলাম মহাকাল রেস্টুরেন্টেই। আমি মহাকাল রেস্টুরেন্ট থেকে বার হলাম। আমার টোটাল বিল হলো 262 টাকা। এরপর কিছুক্ষণ মল এরিয়াতে বসে বুঝলাম এটাই হচ্ছে টুরিস্টদের জন্য মিলন জায়গা। এরপর রুম এসে দেখি এসেছে আরেকজন, নাম সৌগত। वो जो ट्रैफिक है जो पुलिस रहता है ना। हाँ अच्छा अच्छा अच्छा। वो मिल जाएगा ना। मैंने वही देखा था। हाँ, वो बोला शेयरिंग में जाना पड़ेगा, लेकिन वो अभी तो सीजन नहीं है, हाँ तो शेयरिंग नहीं होगा। यहाँ से नीचे जाना पड़ेगा, ट्रैफिक में जाना पड़ेगा। ट्रैफिक में हाँ, ट्रैफिक फन शार्ट ट्रैफिक वो तो मतलब नहीं मिला। ওই দাদাটার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে রাত 3টা 3:30 থেকে শেয়ার গাড়ি পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না। আর তার মানে আমাকে ঘুম থেকে উঠতে হবে 2:30টার সময়। এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, আর ওটা চৌরাস্তা রোডের কাছে। রাতের দিকে দার্জিলিং শহরটা এরকম দেখায় অনেকটা। দেখি নাও কি সুন্দর দেখাচ্ছে, যেমন সে পুরো তারাগুলো ফোনে তো আসছে নি ভালোভাবে, কিন্তু ভাই সাহেব দারুণ লাগছে। এটাই সবথেকে আলাদা করে। এটা রাত্রের দার্জিলিং, এটা দেখার জন্য উফ, ঘুম থেকে উঠেই পুরো ঘুমটা কেটে গেল। আমরা দুজন যত জলদি সম্ভব রেডি হয়ে এই অচেনা শহরের ভোর রাতে চলতে শুরু করলাম চৌরাস্তার মোড়ের দিকে, যেখানে নাকি ট্রাফিক পুলিশরা থাকে। হ্যাঁ না, হ্যাঁ হয়তো যদি ওইখানে রুম নিতাম, এই দুটো বেকর রাস্তা। না এর প্রেম চাই। আর দেখি এত বড় এক মহিলা চা বিক্রি করছে। दीदी बचारी हो चाय। चाय হ্যাঁ ब्लैक टी 15, दूध चाय 20। জীবনের প্রথমবার এই দার্জিলিং টি, তবু আবার ভোর 4টাতে। দেখি যার জন্যে আসা, যার জন্য দার্জিলিং এত ফেমাস, তার স্বাদ কীরকম। এই চাটা কিন্তু সত্যিই আলাদা বাকিদের থেকে। আমাদের দিকে চায়ের থেকে এই চায়ের স্বাদ আলাদা সত্যিতে। এক চুমুক খেয়ে বুঝতে পেরেছি অসাধারণ। অনেকবার চা খেয়েছি, কিন্তু এটা সত্যি বলতে এটা ডিফারেন্ট।
আর এটা আলাদা করে দার্জিলিং চা কেয়ার। भाई साहब अभी टाइगर हिल जाने के लिए शेयरिंग है क्या? कति पर्छ कति 300 रुपियाँ 300 सिर्फ एक ही पॉइंट घुमाएंगे क्या? আর এ হচ্ছে সে জায়গা যেখান থেকে তোমরা ভোরবেলায় টাইগার হিলস যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাবে। আমাদের গাড়ির নাম্বার WB768754। भाई साहब अगर 2-3 पॉइंट घूमे तो कितना पड़ेगा? 2-3 पॉइंट, 3 पॉइंट, 3 पॉइंट समझ लो, मतलब बतासे लूप, घूम स्टेशन और टाइगर हिल्स। त्यसको लागि त अब आप लोग उसके लिए तो बुकिंग करना पड़ेगा, आने नहीं देता ना, फिर इधर आके फिर जाना पड़ता है। नहीं तो आप लोग को एक काम करिए, हम आप लोग को लेके ना हाँ गुम्बा निश्चित का वो बगल में छोड़ देगा, हमको आने नहीं देता है ना नीचे का रोड, ऊपर का रोड आना पड़ेगा। नीचे का रोड आने दिया था हम दिखा देगा, बता देगा, लेकिन नहीं दिया तो आप लोग को गुम्बा निश्चित का अच्छा अच्छा, अगर नीचे से आए तो दिखा देगा? हाँ दिखा देगा। वही चार्ज में ना, 300 रुपये में ना? हाँ इसमें क्योंकि मेरा एक दोस्त आया था पहले, कुछ दिन पहले, तो उसको 3 पॉइंट दिखाया था। अभी नहीं दे रहा है ना, अभी 1/2 कर दिया है ना। ইতিদার সাথে কথা বলেছি, ও বলেছে যদি ওই রুটে আসতে দেয় তাহলে 3টা পয়েন্ট দেখাবে, মানে গাড়ি থামাবে ওই 300 টাকার মধ্যে, না হলে ওই 300 টাকা জাস্ট টাইগার হিলস দেখানো হবে। এরপর আমাদের গাড়ি চলতে থাকে কাঞ্চনজঙ্ঘার লক্ষ্যে। আর আমাদের সঙ্গে আলাপ হয় নাম না জানা 4জন অচেনা বিদেশি বন্ধুর সঙ্গে। যেতে যেতে দেখি রাস্তায় ঘুম স্টেশন, টয় ট্রেনের এক ঝলক। যখন টাইগার হিলস পৌঁছাই তখন সময় 5:30, আর এসে দেখি নিচে রয়েছে 2 থেকে 3টা শীতের পোশাকের দোকান। এরপর একটু উপরে উঠতে অজস্র মানুষের ভিড়, শুধু একটিবার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার আশায়। জুম করতে তবে ফোন নাম্বার দিন ফোন নাম্বার বিউটি, ও কি সুন্দর লাগছে দেখতে। প্রতিবার সূর্য ওঠে আমাদেরকে দেখার জন্য, কিন্তু এই প্রথমবার আমি উঠেছি সূর্যকে দেখার জন্য। এটা খুবই ইন্টারেস্টিং। তারপরে যখন প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল, মনে হলো আমার এত দূর থেকে করা জার্নি সার্থক হলো, আর মনে একটা আলাদাই শান্তি। ওটা যে দেখছি ওটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা এখান থেকে অল্প কিছু দেখাচ্ছে, আর মাঝেরটা হচ্ছে 3 সিস্টার্স, আর এদিকে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা পুরো প্রায় দেখা যাচ্ছে। জানি না আর কবে দেখতে পাবো ওই কাঞ্চনজঙ্ঘাকে। সিংচাং সগত কিরকম ফিল হলো বল একটু। এসে 7 টাকা হয়েছে, আমি ভেবেছিলাম কালকে চলে যাবো, আর তারপরে দেখলাম তুই। তাহলে আমাকে ফেল লাভই হলো। হ্যাঁ, তারপরে তুই না দেখিস আমি সকাল সকাল চলে যেতাম শিলিগুড়ি। মনে হচ্ছে যেমন এখানে বসে থাকি না, চা খেতে খেতে যেতে ইচ্ছা করছি নি। রিমেম্বার আর সিংসালা মন্দির, এটা ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা। এরপর সরাসরি আমাদেরকে রুমে ফিরে আসতে হয়, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা নাকি এখন 1 ওয়ে হয়ে গেছে।
If you see some places like Bhattacharya Loop and something other places. Only hotel. তারপর এখানে এই হোস্টেল দেখাশোনা করা ভানু ম্যাডামের কাছে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। তারপর মল মার্কেটের একদম পাশের দোকানে খেলাম 50 টাকা দিয়ে এখানকার স্পেশাল ভেজ মোমো। খেতে খেতে জানলাম এখানকার বাকি সব জায়গার নাম। শেয়ার গাড়িতে 35 টাকা ভাড়া দিয়ে পৌঁছালাম বাতাসিয়া লুপ। আর 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে দেখি টয় ট্রেন হর্ন বাজিয়ে যাচ্ছে। আর এসেই বুঝতে পারি বাতাসে লুপ হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে শান্ত আর সুন্দর জায়গাগুলোর একটা। চক্রাকারে ঘুরে যাওয়া রেল লাইনটার এই জায়গাটাকে আরও বিশেষ করে তুলে টয় ট্রেন যখন ধীরে ধীরে এই বাঁকটা ঘুরে যায়। আর মাঝখানে যে ওয়ার মেমোরিয়ালটা আছে ওটা শুধু একটা মনুমেন্ট না, এটা দার্জিলিংয়ের ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। এখানে দাঁড়ালে মনে হয় এই ছোট্ট জায়গার মধ্যে কত গল্প, কত স্মৃতি লুকিয়ে রয়েছে। এখানে আবার টেলিস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সুবিধা রয়েছে। আর এখান থেকে বাইরের দিকে তাকালে দেখা যায় এই ছোট্ট ছোট্ট ঘরগুলা। এই রেল লাইনের ধারে রয়েছে অনেক রকমের দোকান আর নানান রকমের ফুলে ভরা ছোট্ট ছোট্ট বাগান। এখানে এসে মনে হলো জীবনটাকে কয়েক মিনিটের জন্য বিরতি দিলাম। আর এটাই এই জায়গার আসল সৌন্দর্য। এই বাতাসে লুপটা আসলেই দারুণ দারুণ লাগলো এসে করে। এই বাতাসে লুপের মধ্যেই টয় ট্রেন যাচ্ছে, মানে হিমালয় রেলওয়ে ট্রেন, এই ট্রেনটা গেছে। তো একটু আগে আমরা টয় ট্রেন দেখতে পেলাম, স্টিম ইঞ্জিন। ও যখনই টয় ট্রেন দেখতে পেলাম তখনই মনে হলো যে না, আমরা দার্জিলিংয়ের মধ্যে রয়েছি, চারদিকে কাঞ্চনজঙ্ঘা। বাতাসা লুপ থেকে বেরিয়ে একটু হাঁটলেই এই ঘুম স্টেশন, ভারতবর্ষের সবচেয়ে উঁচু রেল স্টেশন। এই একটা লাইনেই এই জায়গা বোঝানোর জন্য যথেষ্ট। কিছুক্ষণ অপেক্ষা করতেই টয় ট্রেনের দেখা মেলে। তখন আমি দেখতে থাকি চলার নানা রকম পদ্ধতি। এবার আবার ফিরে এসে মল মার্কেটের কাছে বাঙালি হোটেল 130 টাকা দিয়ে সবজি ভাত খেলাম। ছিল সবজি, আলু ভাজা, ডাল আর চাটনি। এরপর মল রোড থেকে 2 কিমি পায়ে হেঁটে গুগল ম্যাপস দেখতে দেখতে ভেরি টি গার্ডেনে পৌঁছালাম। চল না চল, এক কাজ কর, মোবাইলে যা মেমোরি আছে সব একদম নষ্ট করে করছো। কোন জায়গায় টি গার্ডেনে দেখতে পাচ্ছ চারধারে শুধু চা গাছ, চায়ের পাতা, আর কি সুন্দর লাগছে দেখতে। চা গাছের লাইনগুলো দেখে প্রথমে মনে হয় সবুজের উপর সবুজ ছড়িয়ে আছে, কিন্তু একটু তাকালে বুঝতে পারবে প্রতিটি গাছের মাঝে একটা নিয়ম, একটা ছন্দ।
টি গার্ডেনের ভেতর পা রাখতে মনে হলো যেন শরীরের সব শব্দ মিলে গেছে, শুধু পাতার ঘষাঘষির শব্দ, হালকা বাতাস, আর দূরে কোথাও একজন কর্মীর পিঠে ঝুড়ি নিয়ে হাঁটার দৃশ্য। এই ছোট ছোট মুহূর্তগুলোই দার্জিলিংকে অন্যদের থেকে আলাদা করে। এরপর বারো একটু হাঁটলেই আগে দার্জিলিং জু। এখানে ফি নিল 110 টাকা। এখানে এসে প্রথমে দেখি একটা সাইনবোর্ড, তারপর দেখি নানা রকমের জিপ। এটার একটা পজিটিভ দিক মনে হলো, এটা অনেকটাই বড়, আর মিউজিয়ামটা বেশ, যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। भाई रुपए कौन साइड में सीधा আর এই রোপওয়েতে আসতে হলে দার্জিলিং জুয়ের থেকে 1 কিমি পায়ে হেঁটে আসতে হবে। এখানে এসে থেকে টিকিট প্রায় 260 টাকা, কিন্তু আমার হাতে খুব কম সময় থাকায় ঠিক করলাম এই স্বাদ আমি পরের বার পূরণ করব। তবু দেখতে মন্দ লাগছিল না। শুরু থেকে এটাই ভাবছিলাম, যারা অলরেডি চেপে আছে তাদের কীরকম মনে হতে পারে। হাই, আমি রমেন, আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছাবো জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল, যেটা এখানকার দার্জিলিংয়ের অনেক ফেমাস টেম্পল। এখানে অনেকে আসছে, অনেক দূর দূর থেকে ভিজিট করতে সবাই আসছে। আমি এমন এমন মানুষের সাথে পেয়েছি, ফ্রান্স থেকে আসছি, জাপান থেকে আসছি, তাদের সাথে কথা হলো, ভালো লাগলো। এখন পৌঁছে যাবো। আমি পুরো রাস্তাটা রানিং করে আসছি, চৌরাস্তা মোড় থেকে। ওখানে বলে দেবে যে কোন দিকে পড়বে জাপানিজ বুদ্ধিস্ট টেম্পলটা। আসলে পুরো এই রাস্তা, এখানে আসার জন্য কোনো এত বাঁক নেই, সোজা চলে এলে হলো। এই সকালে পুরো শীত পড়ে, একে তো দার্জিলিং
ঠান্ডা লাগছে, পাগুলো ওই পুরো ভিজে আছে। এই টেম্পলের উদ্দেশ্য হলো পৃথিবীতে শান্তি এবং ভায়োলেন্স ফ্রি ওয়ার্ল্ড প্রমোট করা। এখানে এসে কথা বলে জানতে পারলাম এই টেম্পলটা 1972 সালে জাপানিজ বুদ্ধিস্ট মঙ্কের নিকিদাৎসু ফুজির অর্ডারে তৈরি। তোমরা যে এই ভিডিও দেখতে পাচ্ছ এটা দার্জিলিংয়ের যে কোনো উপরের পয়েন্ট থেকে দেখলে দেখতে পাবে। আমি এসেছি নভেম্বরের সময়ে, নভেম্বরের শেষের দিকে। দেখতে পাচ্ছি এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। তো যত সময় যাচ্ছে দেখছো এখানে অনেক ফরেনাররাও এসেছে। তো এখানে এটা জুতো রাখার জায়গা দেখতে পাচ্ছ, আর এখানে ওপেনিং টাইম আর ক্লোজ টাইম দেওয়া আছে বুদ্ধিস্ট টেম্পল। আর এটা হচ্ছে এখানে লেখা আছে জাপানিজ টেম্পল। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। It's born in 1886 in Japan and passed away in 1985 in Japan. আচ্ছা, এটা হচ্ছে ইটালিতে, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে, এটা হচ্ছে জাপান, और এটা হচ্ছে यूएसए তে। यह है पूरा इसका मूल मंत्र, अहिंसा परम धर्म। এর বাইরের থেকে ভিডিও কিরকম দেখাচ্ছি দেখো, এখানে নানান চিত্র রয়েছে। পিস পগোড়া, অক্টোবর 5, 1985। এর উপরে আবার অনেক কিছু আছে। এই সিঁড়িটা দেখি উপরে কি আছে। নো নিউক্লিয়ার ওয়েপন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড। এখানেও নানান ধরনের চিত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা উপরে, আর এখানেই সব কিছু হয়ে থাকে। এখানে মেডিটেশনস বাকি সব কিছু দেখতে। নিচে দেখতে পাচ্ছ যে এটা বসার জায়গা, তো এখানে সবাই বসে আর প্রার্থনা করে। উপরে একটা আলাদা শান্তি। আমার হাতে অল্প সময় থাকায় কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরতে হচ্ছে। দার্জিলিংয়ের এই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।